আমরা কি ভুলে গেছি এই কিছু সময় আগেও মূলত নির্বাচন নিয়ে জটিলতা, অনাস্থা তৈরি এবং নানা কৌশলে ইলেকশনের নামে নিজের দলের সিলেকশন ব্যবস্থাই শেখ হাসিনার পতনের বড় কারণ ছিল। অর্থাৎ কর্তৃত্ববাদী শেখ হাসিনার সরকার ইলেকশন নয় করেছিলেন সিলেকশনের নির্বাচন। কিন্তু এর মধ্যে অন্তর্বর্তী সরকার আরও থাকলে ভালো হয়, 5 বছর থাকলে ভালো হয়, এসব কথা কেন উঠছে? নেট দুনিয়ায় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এখন রাজনীতির বড় ক্ষেত্র। নির্বাচন আর সংস্কারের প্যাকেজ নিয়ে আমরা নানা বয়ান প্রতিদিন দেখছি। এসব বয়ানের পেছনে কারণ কি? এভাবে যে আলাপগুলো চালু হয়ে যায় তার পেছনে উৎস কি? নির্বাচন আর সংস্কার নিয়ে যেন চলছে দুধে ভাতে উৎপাত দশা। এটা 16 এপ্রিল আমরা দেখলাম প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বিএনপির বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চান। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন বিএনপিকে তারা নিশ্চিত করেছেন যে জুনের পরে নির্বাচন যাবে না। বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন অন্তর্বর্তী সরকার যে অনির্বাচিত কিংবা প্রতিদিন তাদেরকে নির্বাচন করার কথা তিনি স্মরণ করিয়ে দিবেন। এদিকে উপদেষ্টা ফরিদা আক্তার কিছুদিন আগে বলেছেন অন্তর্বর্তী সরকারও নির্বাচিত, কারণ তারা জুলাই অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত হয়ে এসেছেন। কিন্তু উপদেষ্টা ফরিদা আক্তার যে নির্বাচনের কথা বলছেন আর মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ কিংবা বিএনপি যে নির্বাচনের কথা বলছে, দুই নির্বাচন কি এক? উপদেষ্টা ফরিদা আক্তার নিশ্চয়ই অন্তর্বর্তী সরকারও নির্বাচিত বলতে ইলেকশন অর্থে নির্বাচিত বুঝাননি। এটি অভ্যুত্থানের পরবর্তীতে একদল মানুষকে সিলেক্ট বা নির্বাচিত করা হয়েছে অন্তর্বর্তীকালীন দেশ পরিচালনার জন্য, অর্থাৎ এটা সিলেকশন। আমরা জানি জুলাইয়ের যে চেতনা তা হলো বৈষম্যহীন, ভয়হীন এক ন্যায্য সমাজের। এর সাথে পরবর্তীতে আরও দাবি উঠেছে একটি কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী কাঠামোর সংস্কার, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো এগিয়ে নেওয়া। ফলে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ দাঁড়ালো জরুরি সংস্কার কাজ করে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া। কিন্তু এই সংস্কারের প্যাকেজ নিয়ে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের লেখক, ভাবুক আর খোদ রাজনৈতিক দলগুলোর মধ্যেই মত দ্বিমত। নির্বাচন দ্রুত করা নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা অবস্থান আমরা দেখতে পাই। কিন্তু এর মধ্যে অন্তর্বর্তী সরকার আরও থাকলে ভালো হয়, 5 বছর থাকলে ভালো হয়, এসব কথা কেন উঠছে? কারা তুলছে? কেন রাজনৈতিক দলের নির্বাচনের দাবিকে আমরাও নির্বাচিত বলে এক ধরনের কাউন্টার দিতে হলো অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টাকে? এখানে এই দুই নির্বাচন কি এক? একটা হলো সিলেকশন, আরেকটা হলো ইলেকশন। কেন সিলেকশনে আসাদের প্রতি ইলেকশনের দাবিদাররা সংশয় প্রকাশ করছেন নানা সময়ে? সাংবাদিকতা ও গণযোগাযোগের শিক্ষক ফাহমিদুল হক তার ফেসবুকে লিখেছেন, ইউনূস সরকারকে 5 বছর দেখতে চাই। এটা কাদের দাবি? এনসিপির, জামাতের, সেনাবাহিনীর, জনগণের একাংশের? এটা সারফেসে এনে এই আলাপকে এজেন্ডায় আনছে কারা? এর রাজনীতিটা কি? কোনো পক্ষ অফিসিয়ালি বলেনি, কিন্তু আলাপটা আছে। আমার কাছে এটা উৎপাতই লাগছে। আমরা তো জানি ডক্টর ইউনূস নিজে একাধিকবার বলেছেন ডিসেম্বর বা পরের জুনেই নির্বাচন হচ্ছে। তাহলে 5 বছর ক্ষমতায় থাকার গল্পটা কোথা থেকে এলো? কেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে বিতর্কটা শুরু হলো? সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তাদের মেয়াদকাল 5 বছর হোক, এমনটা জনগণ চায়। যদিও এর আগে আমরা দেখেছি তরুণদের দল এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেছেন এই সরকারকে জনগণ 5 বছর চায়। এরপর বেশ কয়েকজনের মুখে আসলে এই কথাটা আমরা শুনেছি, যার উত্তরে সম্প্রতি আমরা দেখলাম বিএনপির রুমিন ফারহানা এক টিভি টকশোতে বলছেন প্রথমে আসলো সার্জিসের কাছ থেকে 5 বছর, তারপর আসলো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে 5 বছর, তারপর আসলো একজন মৌলানার কাছ থেকে, যেটা আমাদের প্রেস সচিব শেয়ার করেছেন। এসব কথাবার্তায় যে ব্যক্তিটি সারা বিশ্বে সমাদৃত, সম্মানিত, বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন, তিনিও কেমন যেন গোলক ধাঁধায় পড়ে গেলেন। এই তর্ক বিতর্কের ফাঁদে সাধারণ মানুষ পড়লেও প্রধান উপদেষ্টা কিন্তু বলছেন তার সরকারের মেয়াদ আর বাড়ানোর ইচ্ছা নেই। কিন্তু প্রশ্ন উঠছে বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি তুলছে তা নিয়ে পরিষ্কার বক্তব্য কেন আসছে না? কেন এই সরকারের বিরুদ্ধে একটা দলকে সময়ের সুযোগ দেওয়ার যে অভিযোগ সেটা তারা নিজের ঘাড়ে নিচ্ছেন? সম্প্রতি আলোচিত সিনিয়র সাংবাদিক নুরুল কবির তার এক বক্তব্যে বলেছেন বিগত তত্ত্বাবধায়ক সরকার যদি 3 মাসের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, তাহলে 3 তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়ে ফেলা এই অন্তর্বর্তী সরকার কেন সময়টা পরিষ্কার করে বলতে পারছেন না? একই সাথে তিনি বলেছেন এই সরকারের একই সময় আরও কিছু কাজ করার প্রতিশ্রুতি ছিল, সেই কাজগুলো দৃশ্যমান হচ্ছে না।
বিশেষ করে সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠছে, বুনিয়াদী বিষয়গুলোতে সংস্কার আনার কথা বলা হলেও সেখানে গত 9 মাসে তেমন কিছু দেখা যায়নি, কিছু কমিশনের সুপারিশমালা ছাড়া। এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্ত উপদেষ্টার হাতে রয়েছে সেখানেও তারা এমন কিছু দেখাতে পারেননি যাতে মনে হয় এদের হাত ধরে বড় পরিবর্তন আসা সম্ভব। তাহলে এই সরকারের বড় কাজ যদি শুধু নির্বাচন কেন্দ্রিক হয়, তাহলে কেন এই সময়ক্ষেপণ? প্রশ্নটি তুলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। তিনি বলছেন, গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টো দিকে যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন। এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন্য আকাঙ্ক্ষা ছিল? আবার এই যে 16 এপ্রিলের কথা শুরুতেই বলছিলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এটাও বলেছিলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। এরই মধ্যে বিভিন্ন নেতাদের কাছ থেকে যে বক্তব্য পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য তারা চাপ তৈরি করবেন এবং সমমনা দলগুলোকে নিয়ে যৌথ কর্মসূচির পরিকল্পনা তারা করছেন। আমরা দেখছি, আমরা সারাক্ষণ ইতিহাসের কথা বলি, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা না নেয়াই যেন আমাদের ইতিহাস। আমরা কি ভুলে গেছি এই কিছু সময় আগেও মূলত নির্বাচন নিয়ে জটিলতা, অনাস্থা তৈরি এবং নানা কৌশলে ইলেকশনের নামে নিজের দলের সিলেকশন ব্যবস্থাই শেখ হাসিনার পতনের বড় কারণ ছিল। অর্থাৎ কর্তৃত্ববাদী শেখ হাসিনার সরকার ইলেকশন নয় করেছিলেন সিলেকশনের নির্বাচন। এই সরকারের দায়িত্বশীলরা নিশ্চয়ই সেটা ভুলে যাননি, কারণ প্রতিদিন তারা সেই সরকারের অন্যায়ের কথা নিজেরাই বলছেন। তারা কি নির্বাচন নিয়ে কোনো কৌশলী পথে হাঁটতে চান? নতুন দলকে নিয়ে কেন কিংস পার্টি অভিযোগ তুলছে অন্য রাজনৈতিক দলগুলো? যেমন বিএনপি নেতা রুমিন ফারহানা এমনটাও বলছেন, ঈদের জামাতে কি সুন্দর মানুষজন সকলে হাত মিলিয়ে বলল ডক্টর ইউনূস অনন্তকাল থাকুক। ঠিক এই কথাগুলো কি শেখ হাসিনার আমলে আপনারা শুনেননি? আমি কখনো প্রধানমন্ত্রীর আসন দেখিনি, আমি একটু চেয়ারটা দেখতে চাই। এই চেয়ার কি করে মানুষের সকল বাহ্য জ্ঞান লুপ্ত করে দেয়? না হলে যেই ব্যক্তিটি সারা বিশ্বে সমাদৃত, সম্মানিত, বাংলাদেশকে বিশ্বের দরবারে সম্মানিত করেছেন, তিনিও এই চেয়ারে বসে কেমন যেন গোলক ধাঁধায় পড়ে গেছেন। আমার ভীষণ শখ বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনটা একবার দেখার। এই সব প্রশ্ন বিএনপি বা দলগুলো তুলছেন বটে, কিন্তু তারাও কি আসলে একটা পক্ষপাতহীন নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে তোলার ক্ষেত্রে সহযোগী ভূমিকা নিয়েছেন? কেন নির্বাচন এলেই সংশয়, সংঘর্ষের পরিবেশ হবে? কেন একটি শক্তিশালী নির্বাচন পদ্ধতি সব আমলে সবার জন্য গ্রহণযোগ্য করা যায় না? কেন তরুণদের নতুন দল এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে বলতে হচ্ছে যে প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে, এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন সম্ভব নয়? ফলে সিলেকশন না, সত্যিকার অর্থে ইলেকশন চাইলে সব দলগুলো মিলে একটি গ্রহণযোগ্য নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলতে এই মুহূর্তে একসাথে কতটা কাজ করছেন সেটাই জরুরি প্রশ্ন। জরুরি প্রশ্ন, সেই নির্বাচন কতটা কালো টাকা মুক্ত, সংঘর্ষ মুক্ত, নমিনেশন, বাণিজ্য আর ধর্মের ব্যবহার মুক্ত হবে? কতটা হবে সরকার ও প্রশাসনের পক্ষপাত মুক্ত? জনগণ কতটা অবাধ তথ্য প্রবাহের মধ্যে তাদের সত্যিকারের প্রতিনিধি নির্বাচনের সিদ্ধান্ত নিতে পারবে? সেই সব প্রশ্ন রেখে গেলাম আমি ফারহানা রহমান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।